নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা একটি অপূর্ব অসাধারণ ছোট গল্প। গল্পের নাম মাধন। শুনতে থাকুন আজকের গল্প মাধন। মানসী কাঠগড়ায় উঠতেই প্রিয়নাথ সরে বসল উকিলের গাউনের আড়ালে। মানুষটাকে দেখা গেল না, কিন্তু তার কথার হুল ঠিক এসে বিঁধল সর্বাঙ্গে। অবশ্য সবই প্রিয়নাথের জানা, আগাগোড়া সমস্তই। এই ব্যাপার এতদিন কোর্টে আসেনি, বছর তিনেকের কাহিনী। একটু একটু করে মানসী সব বলছে ধর্মাবতারের দিকে ফিরে। আশ্চর্য, একটু কাঁপছে না ওর গলার স্বর, কোথাও বেঁধে যাচ্ছে না। প্রথমে মদ্য প্রিয়নাথের কথা, হই হল্লা চিৎকার, মাঝরাতে গলির বাসিন্দাদের বিরক্তির সৃষ্টি, কড়া নাড়ার শব্দ, বিকৃত গলায় মানসীর নাম ধরে চেঁচানি। দরজা খুলতে দেরি হলে বাপান্ত 14 পুরুষ উদ্ধার। এও সহ্য হয়েছিল মানসীর, ধরিত্রীর মতন সহনশীলা, তাই এত সহ্য করতে পেরেছিল। আর চোখে একবার কোটঘরে ভিড় করে দাঁড়ানো লোকগুলোকে প্রিয়নাথ দেখে নিল। কারুর চোখের পলক পড়ছে না, এক দৃষ্টে চেয়ে আছে মানসীর দিকে। এমন একটা মজাদার কেস সচরাচর ঘটে না। নতুন আইন পাশ হবার পর বিবাহ বিচ্ছেদের ব্যাপার। রেজিস্ট্রারের খাতায় আঁচল কাটা বিয়ে নয়, চেলি টোপর বেনারসি জড়িয়ে, রীতিমতো শাস্ত্রীয় অনুষ্ঠান। মন্ত্র আছে, সম্প্রদান আছে, আছে লোক খাওয়ানোর ঘটা। এক কথায় 7 পাকের বাঁধন। উল্টো পাক দিয়ে খোলবার চেষ্টা, শাঁখা ভেঙে সিঁদুর মুছে আবার ফিরে যাওয়া কুমারী জীবনে। সারা শহর ভেঙে পড়েছে কোটঘরে। মানসী কিছু লুকোলো না, একটু একটু করে সব বলল। না মানে অভিভাবক বলতে বড় ভাই, সহ্যের সীমা অতিক্রম করতে তার কাছে গিয়েই দাঁড়ালো মানসী। সহ্যের সীমা অতিক্রম? বিচারপতি মুখ তুললেন, চোখের চশমাটা খুলে মানসীকে জরিপ করতে লাগলেন ভুরু কুঁচকে। সারা কোটঘর চাইল মুখ তুলে। কি এমন করলো প্রিয়নাথ যে মানসীর সহ্যের বাঁধ ভেঙে গুঁড়িয়ে গেল? নৃশংস মাতালের মতিগতির কথা বলা যায়? গোমটাটায় একটু সরিয়ে মানসীও মুখ তুলল। এক হাত দিয়ে কপালের চুলগুলো সরিয়ে দিল। কপালের কোণ ঘেঁষে ইঞ্চিখানেকের এক ক্ষতস্থান, অনেকদিন আগের। রক্তের ছিটে ফোঁটা নেই আর, চারধারে মাংস কুঁচকে রয়েছে। ক্ষত চিহ্নের ধারে কাছে রক্ত নেই, কিন্তু রক্তক্ষরণ চলছে হৃদয়ের তন্ত্রিতে তন্ত্রিতে। কপালের ব্যথা বুকে এসে জমেছে। ব্যাপারটা আরো ফলাও করলেন মানসীর উকিল। ছিঁড়া হাতা কোট নেড়ে জ্বালাময়ী ভাষায় বক্তৃতা শুরু করলেন। মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতা নেই বলে কতদিন চলবে পুরুষ পশুর এই নির্মম অত্যাচার? মন্ত্র পড়ে অগ্নিসাক্ষী করে বিয়ে করে আনা স্ত্রীকে এইভাবে হেনস্থা করার কবে ইতি হবে? নতুন আইন নির্যাতিতা নিপীড়িতা নারীদের মুক্তির বার্তা এনেছে আশার আলো। প্রিয়নাথের উকিল বিশেষ লড়লেন না, প্রিয়নাথেরই বারণ ছিল। এই ব্যাপার যত চুপচাপ মিটে যায় ততই ভালো। সরকারি পুকুরে নোংরা কাচার মতো, যত ময়লা ঠিক ঠিক করছে লোকের চোখের সামনে। মানসী যদি মন ঠিক করেই এসে থাকে তবে বুঝিয়ে লাভ নেই। তাছাড়া এতদিন বুঝিয়ে যখন লাভ হয়নি, তখন এখানে বুঝিয়ে কিছু হবে না। সব বোঝাবুঝির পালা শেষ করে তবে এসে দাঁড়িয়েছে কাঠগড়ায়। প্রিয়নাথের বন্ধুবান্ধবরা দেখা করেছে মানসীর ভাইয়ের সঙ্গে। যা হবার তাই হয়েছে, এইভাবে চলে আসার কোনো মানে হয় না। পাড়ার লোকে হাসবে, ছি করবে সবাই। ভাইও বুঝিয়েছে বোনকে, কিন্তু মানসী অটল। মাতালের আবার কথার দাম কি?
বোতল ছোমার আগে পর্যন্ত ধর্মপুত্র যুধিষ্ঠির নিজে বেড়ালের মতো মিউমিউ করবে, স্বাদ চড়ে রা করবে না। তারপর তরল আগুন একটু পেটে পড়লেই যে কে সেই। কোথায় থাকবে নীতিজ্ঞান, আর কোথায় থাকবে ভদ্র আচরণ? মানসী ভাই আর বেশি ঘাঁটতে সাহস করেনি। মানসী ছেলেবেলা থেকেই একরোখা, একবার বিগড়লে ঠিক হওয়া শক্ত। তার উপর বাপের আদুরে মেয়ে ছিল, 1000 টাকার কোম্পানির কাগজ ওর নামে। ছেলে নেই পুলে নেই, ওর কি ভাবনা? ছেলে পুলে না হয় নেই, কিন্তু যৌবন রয়েছে, রয়েছে চোখ ধাঁধানো রূপ। এক প্রিয়নাথের ভয়েই পালিয়ে বেড়াচ্ছে মানসী। পৃথিবীতে 1000 প্রিয়নাথ ছড়ানো, আত্মরক্ষা করা সহজ কথা? মাঝ বুঝিয়েছিল, কিন্তু প্রিয়নাথ যাতে আর বন্ধুবান্ধব পাঠিয়ে জ্বালাতন না করতে পারে, সেই জন্য চরম ব্যবস্থা করল মানসী। বিবাহ বিচ্ছেদ মামলা রোজো, একেবারে গোড়া ঘেঁষে কোপ। তাহলে আর ডালপালার ভয় থাকবে না। শিকড় থাকলে তবেই গজাবে প্রেম প্রীতির নতুন পল্লব। সে বালাই রাখবে না। ভাই ভাজ দুজনেই বেঁকে বসেছিল। এই বড্ড বাড়াবাড়ি হচ্ছে। দুনিয়ার লোকের সামনে পারিবারিক কেচ্ছার পালা গাইতে হবে, খবরের কাগজে রিপোর্টারদের পোয়া পারো, এই নিয়ে বিনিয়ে রস দিয়ে মুখরোচক কাহিনী মুনবে, চায়ের টেবিলের অনবদ্য খোরাক। কিন্তু মানসী রুখে দাঁড়ালো। হো, লোকে সত্যি কথাটা জানবে, তাই আমাকে মুখ নিচু করে গর্তে লুকোতে হবে? ভদ্রতার মুখোশ ছিঁড়ে ফেলে নিজের স্ত্রীর সঙ্গে কুৎসিত ব্যবহার করতে পারে, গায়ে হাত তুলতে পারে, তার লজ্জা নেই? যত লজ্জা আমার। কেন, কিসের জন্যে? মেজাজ দেখে কেউ আর এগোতে সাহস করেনি। মানসীর ভাই উকিলের পরামর্শ নিয়েছিল, ওদের অফিসেরই উকিল। তিনি তো এক পা তুলেই ছিলেন। সব শুনে নাচতে শুরু করলেন। একেবারে নটরাজ নৃত্য, সবকিছু পায়ের তলায় চুরমার করে। মানসী আগুন হয়েই ছিল। উকিল সাহেব এসে ঘি ছিটালেন, ফলে বৈশানরের লীলা। প্রিয়নাথ অবশ্য নির্দোষ নয়। মানসীর অভিযোগ কাঁটায় কাঁটায় সত্য। মদ খেয়ে হল্লা করেছে বইকে, এক রাতে গায়ে হাতও তুলেছে মানসীর। সজ্ঞানে নয়, নেশার করে বোধহয় ঠেলে দিয়েছিল। ধাক্কাটা অত জোরে হবে সে খেয়াল ছিল না, সে বোধও নয়। ধাক্কা যেমন দিয়েছিল তেমনি পরের দিন ভোরে ঘুম ভাঙতে ক্ষমা চাইতেও গিয়েছিল। এঘর ওঘর সব জায়গায় খুঁজেছিল মানসীকে। বাথরুমের দরজা খোলা, বিছানা খালি, জল জ্যান্ত মানুষটা উধাও। খবর আনলো বাড়ির বুড়িছি শশী। ভোর ভোর আসে বাসন মাজতে। সেদিন এলো অনেক বেলা করে। প্রিয়নাথ চুপচাপ ইজি চেয়ারে বসেছিল, দু হাতে মাথা টিপে। কপালের শিরাগুলো টনটন করছে, অসহ্য যন্ত্রণা। চোখ খোলার দায়। শশীর পায়ের শব্দে চোখ খুলতে হলো। এত দেরি? প্রিয়নাথ কিছু একটা বলতে হবে, এইভাবেই যেন বলল। দেরি কোথায় গো দাদাবাবু? শশীর গলায় সাইরেনের আভাস। কত ভোরে এসেছি, বৌদির জন্য মোটর গাড়ি ডাকতে গেলাম, সুটকেস তুলে দিলাম গাড়িতে। প্রিয়নাথ টান হয়ে বসল। ভোরের দিকে খুব গাঢ় হয়েছিল ঘুমটা, চেতনা ছিল না। সেই ফাঁকে বাড়ির বউ নিখোঁজ। কোথায় গেল? বলে গেল তোমায়? না দাদাবাবু, বৌদি তেমনি মেয়ে কি না আমার সব বলে যাবে? আমি জিজ্ঞাসা করেছিলাম, এত ভোরে একলা একলা কোথায় যাচ্ছ বৌদি? তারপর? প্রিয়নাথ দম নিল। টিপয় থেকে জলের গ্লাস তুলে নিয়ে ঠোঁটে ঠেকালো। তৃষ্ণা নিবারণ নয়, নিছক গলা ভেজানোর প্রয়াস। বললে চুলোয় যাবি সঙ্গে? তা মুখ চোখের চেহারা দেখে আমার আর কথা কইতে ভরসা হলো না দাদাবাবু। প্রিয়নাথ আর কথা বাড়ালো না।
অবশ্য শশীর কাছে লুকোছাপা কিছুই নেই, অনেক দিনের ঝি, প্রায় বিয়ের পর থেকেই। সবই তার জানা। কতদিন মুখে জল ছিটিয়েছে, কপালে গালে ঘামের বিন্দু মুছিয়ে দিয়েছে যত্ন করে, নড়াচড়ি করে প্রিয়নাথকে খাটেও শুইয়ে দিয়েছে। মাঝে মাঝে দুঃখও করেছে, মৌদির হয়ে দু এক কথাও বলেছে। আবার সব ঠিক হয়ে গেলে মানসীকেও বুঝিয়েছে, মেয়ে মানুষের অত রাগ ভালো নয় বৌদি, স্বামী দেবতা, একটু এদিক ওদিক দোষ থাকলেও মুখ কি ফিরিয়ে থাকতে আছে? পুরুষ মানুষের সব সাজে, আমাদেরকেই মুখ বুঝে সব সইতে হয়। নিছক উপদেশ নয়, জ্বলন্ত উদাহরণও দিয়েছে। পাঁচুর বাবা নেশা ভাঙ করে এসে চেলা কাঠ দিয়ে যেমন পিটিয়েছে শশীকে, তেমনই আবার আদর করে লাল পেড়ে শাড়ি আর বেলোয়ারি চুড়িও এনে দিয়েছে। প্রিয়নাথ চুপচাপ শুনেছে শশীর কথা, হাতের খবরের কাগজ আড়াল দিয়ে, তু শব্দ করেনি। কিন্তু মানসী ফেটে পড়েছে। শশীর কথা শেষ হবার আগে চিৎকার করে উঠেছে, থাম দেখিনি শশী, তুই আর কাটা গায়ে নুনের ছিটে দিস নে। এটা বস্তি বাড়ি নয়, বস্তিতে যা সাজে এখানে তা চলবে না। অবশ্য ওই পাঁচুর বাপের সঙ্গে এই বাড়ির লোকটার তফাৎ এমন কিছু নেই, শুধু ফর্সা প্যান্ট কোট চড়ালেই ভদ্র হয় না। রায় বেরোবার দিন প্রিয়নাথ কোর্টে গেল না। শরীর খারাপের অজুহাতে বাড়িতে বসে রইল। খবর নিয়ে এলেন তার উকিল। ভালোই ভালোই সব মিটে গিয়েছে। 3.5 বছর আগের বিয়ে সম্পূর্ণ নাকচ। প্রিয়নাথের সঙ্গে সব সম্পর্ক মানসীর গুছে গেল। তার বাড়ি ঘর পদবি কিছুতেই আর অধিকার রইল না। এ একরকম ভালো। এতদিন যেন ত্রিশঙ্কুর অবস্থা, না স্বর্গের না মর্তে। পথ চলতি জানাশোনা লোকেরা আঙুল দিয়ে দেখায়, হাসে মুখ টিপে টিপে। ফার্মেও নিস্তার নেই, ছোট বড় মাঝারি সব কেরানির দল ফিসফিস করে, খুব চাপা গলায়। কিন্তু তাদের আলোচ্য বিষয় সম্বন্ধে প্রিয়নাথের সন্দেহ থাকে না। দু একবার বেফাস গলায় মানসী বসাকের নামটাও কানে আসে। ছুটে এসে প্রিয়নাথ নিজে চেম্বারে ঢোকে। বিশেষ কাজ না থাকলে বেরোয় না। শুধু একটা ব্যাপার, উকিল সাহেব প্রিয়নাথকে বোঝাতে শুরু করলেন। কোর্টের পেয়াদা সঙ্গে করে মানসী দেবী দুপুরের দিকে আসবেন। সেই সময় আলমারির চাবিটা একবার তার হাতে দিতে হবে প্রিয়নাথকে। গহনার শাড়ি জামা প্রিয়নাথের দেওয়া নয়, যা তার নিজের পাওয়া। তাছাড়া বন্ধুদের দেওয়া টুকিটাকি জিনিস এসব মানসী দেবী নিয়ে যাবেন। এর একটা ফর্দও দাখিল করা হয়েছে, 1 কপি তার কাছে রয়েছে। উকিল সাহেব ফর্দটা প্রিয়নাথের সামনে মেলে ধরলেন। প্রিয়নাথ আলগোছে একবার ফর্দের উপরে নজর বুলিয়ে নিয়ে বলল, ঠিক আছে, রেখে যান। ঠিক আছে বললেই হবে না, ফর্দ মিলিয়ে জিনিস দিতে হবে। তারপর সব দেওয়া হলে নিচে মানসী দেবী সই নিতে হবে একটা, ব্যাস। পরে এদিক ওদিক কথা না বলতে পারেন, এটা পাইনি ওটা আটকে রেখেছে, এসব কথা। কথাটা বলে উকিল সাহেব মুচকি হাসলেন। পৃথিবী এত সোজা হলে এত ভাবনাই ছিল না। সবাই সাধু হলে কি আর কোর্ট কাছারির দরকার ছিল? খুব আশ্চর্য লাগলো প্রিয়নাথের। কিছুক্ষণ আগে পর্যন্ত একটা সম্বন্ধ ছিল মানসীর সঙ্গে। তার নামে এমন এলোপাথাড়ি কথা বলবার আগে মানুষ ভাবত 2-1 মিনিট, রেখে ঢেকে বলতো। কতটুকু বলবে আর কতটুকু চাপা দেবে। কিন্তু জজের কলমের এক আঁচড়ে সেই সম্পর্ক ভেঙে গুঁড়িয়ে গেছে। সামান্য চিহ্নও তার নেই। এখন মানসীর কাছে তার নিজের জিনিস দিতে হলে লিখিয়ে নিতে হবে পুরো দস্তুর শৈশাবুত, যাতে পরে আবার গোলমাল না করতে পারে, জিনিস নিয়ে বেমালুম অস্বীকার। আশ্চর্য আর কি, গোটা মানুষটাকেই তো অস্বীকার করা হলো। সেই সঙ্গে তার সঙ্গে কাটানো রাশিকৃত দিনগুলো, সুখে দুঃখে ভরা অজস্র মুহূর্ত। শুধু সই নয়, এই কথাও লিখিয়ে নিতে হবে প্রিয়নাথ বসাকের কাছে মানসী দেবীর
আর কোনো দাবি দাওয়া নেই। কোনো দাবি দাওয়া নয়, কিছুদিন আগে পর্যন্ত প্রায় অচ্ছেদ্য বাঁধন, এক জন্মেরই নয়, জন্ম জন্মান্তরের। কিন্তু এখন কোনো দাবি নেই, না দেহের না হৃদয়ের। একবার প্রিয়নাথ মনে করল ঘরের চাবিটা শশীর কাছে দিয়ে নিজে বেরিয়ে পড়বে বাড়ি থেকে, পথে পথে ঘুরবে, কিংবা কোনো সিনেমায় ঢুকে সময়টা কাটিয়ে দেবে। মানুষই নিজে এসে ঘর কুলুক, ওর নিজের হাতে সাজানো গৃহস্থালী, কোথায় কি আছে সবই নখদর্পণে। আলমারি খুলে যা খুশি নিয়ে যাক, যে জিনিস ইচ্ছা। সই করবার কোনো দরকার নেই, সাক্ষী সাবুত নিষ্প্রয়োজন। একলা মানুষ কতগুলো জিনিস আর নিয়ে যেতে পারবে। এই তো শেষবারের মতন আশা, আর হয়তো জন্মে পা দিতে হবে না এ বাড়িতে। কিন্তু এসবের পাশাপাশি প্রিয়নাথ এই কথাটাও ভাবল, কিছু বলা যায় না, মানুষের মন বদলে গেছে। অনেকদিন একসঙ্গে ঘর করা সোহাগ ব্যাকুল মানুষই হারিয়ে গেছে আদালতের জঘন্য পরিবেশে, উকিলদের কুট সওয়াল জবাবে, বধূর বিড়াময়ী সত্তা উধাও। আজকের মানসিক রূপ আলাদা। জিনিসপত্র নিয়েও হয়তো পরের দিন আর এক নালিশ ঢুকে দেবে প্রিয়নাথের নামে। গহনাপত্র জিনিস কিছুই নেই, সব নষ্ট করে ফেলেছে প্রিয়নাথ, মানুষের শেষ কানাকড়িটি পর্যন্ত। তার চেয়ে বাড়িতে থাকাই উচিত, যা কিছু চোখের সামনে হওয়াই ভালো। কাজটার এমন কি শক্ত? কাঠগড়ায় দাঁড়িয়ে নির্যাতনের কাহিনী শোনবার চেয়ে অনেক সহজ। শুধু ফর্দ করে জিনিসগুলো মিলিয়ে নেওয়া, আর একেবারে তলার দিকে একটা সই, মানসী দেবী, ব্যাস, তাহলেই হবে। হিসেব নিকেশের পালা শেষ। প্রিয়নাথ একটা বেতের চেয়ার নিয়ে মাইরে বসল। কোর্ট থেকে বেরিয়ে এসে মানসী যেন হাঁপ ছেড়ে বাঁচল। দিনের পর দিন হাজার চাউনির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্তি এসেছিল মানসীর। শুধু কি কোর্ট ঘরে, করিডোরে উকিলের সঙ্গে কথা বলবার সময়ও লোকের ভিড় তাদের ঘিরে। দু একজন হেসেছে, প্রচ্ছন্ন ব্যঙ্গ সে হাসিতে, দু একজনের দৃষ্টিতে কৌতূহলের ছিটে। আজব এক জানোয়ার দেখছে যেন। ট্রামে বাসেও নিস্তার নেই, দু একজন ছড়া কেটেছে গুনগুন করে। প্রত্যেকটি কথা মানসীর ত্বকে এসে ফুটেছে বিষাক্ত হুলের মতন। আজ সবকিছুর অবসান, নিপীড়িত জীবনের রীতি। কাঠগড়ায় দাঁড়িয়ে মাঝে মাঝে দৃষ্টি গেছে প্রিয়নাথের দিকে, চোখাচোখি হয়নি। মানসীর দৃষ্টি থেকে বাঁধবার জন্যই যেন প্রিয়নাথ আত্মগোপন করেছে উকিলের গাউনের আড়ালে। ভীরু কাপুরুষ, যত বীরত্ব বুঝি নিজের স্ত্রীকে আঘাত করবার সময়। পাপের এই দোস্তুর, কেঁচুর মতো বুকে হেঁটে চলে, মাথা তুলবার সাধ্য নেই, দিনের আলোয় মুখ দেখাবার সাহস নেই। শেষ দিকটায় মানসিক রোগ চেপে গিয়েছিল। বন্ধু বান্ধব পাঠিয়ে প্রিয়নাথ যতই সন্ধির প্রস্তাব করেছিল, ততই যেন তেতে লাল হয়ে উঠেছিল মানসী। ভেবেছে, কি মনে চরম অপমান সহ্য করে হাঁটি হাঁটি পা আবার ফিরে যেতে হবে প্রিয়নাথের সংসারে, লাজ লজ্জা সম্ভ্রম সব খুইয়ে। আগে প্রিয়নাথ এমন ছিল না, অন্তত বিয়ের সময় তো নয়। চেহারা ভালো, চাকরিও ভালো, স্বভাব চরিত্র নিন্দার নয়। ঠিক সময় ফিরেছে অফিস থেকে, বসে বসে গল্প করেছে মানসীর সঙ্গে, কিংবা দুজনে কোনো সিনেমায় গিয়ে বসেছে। সামনে পর্দার উপর কি কি ছবি দেখেছে খেয়াল নেই। মনের পর্দায় রঙে রেখায় বিচিত্র হয়ে ফুটে উঠেছে সব ছবি। হাতে হাত রেখে চুপচাপ বসে থেকেছে। তারপর প্রিয়নাথের উন্নতিই হলো কাল। চটপটে ছোকরা, কাজকর্মে চৌকস। সদ্য বিলেত থেকে আসা ডিরেক্টরের চোখে লেগে গেল। যাবার সময় জেনারেল ম্যানেজারের কানে কানে ফিসফিস করে কি বলে গেলেন। প্রিয়নাথের হাত ধরে সজোরে ঝাঁকুনি, দু চোখের প্রসন্ন দৃষ্টি ফেললেন তার উপরে। ফলে বাড়তি মাইনে সিঁড়ি বেয়ে সুপারভাইজার থেকে একেবারে
হাল বদলাবার সঙ্গে সঙ্গে চাল চলনও বদলালো। প্রথমেই মানসী ঠিক টের পেয়েছিল ফিরতে রাত হবে, এই কথা প্রিয়নাথ বলেই গিয়েছিল। বড় সাহেবের বাড়ি ভোজ, না গেলেও চাকরি যাবার আশঙ্কা। প্রিয়নাথ ফিরল 9টা নাগাদ। নিচে একটা মোটরের শব্দও পাওয়া গেল। কোটের ফ্ল্যাপে রক্তগোলাপ, খুশিতে মুখ ডগমগ। একটু এগোতেই গন্ধটা মানসীর নাকে গিয়েছিল, উগ্র একটা গন্ধ। মানসী একবার নাক কোঁচকাল। মাথা সে গন্ধটা 2-1বার শোঁকবার চেষ্টা করল, তারপর বলল, কিসের একটা গন্ধ? ও কিছু নয়। প্রিয়নাথ সামনে থেকে সরে গিয়েছিল। টেবিলের উপর রাখা কৌটো থেকে এক মুঠো এলাচ তুলে নিয়ে মচমচ করে চিবিয়ে বলেছিল, তোমার খাওয়া হয়েছে? মানসী বলেনি, অত সহজে বলবার মেয়ে সে নয়। একেবারে প্রিয়নাথের কাজ ঘেঁষে দাঁড়িয়ে বলেছিল, মদ খেয়ে এসেছো তুমি? বলো, সত্যি কথা বলো। প্রিয়নাথ যেন একেবারে নিভে গিয়েছিল। ফিসফিস করে বলেছিল, আর বলো কেন, নাও বলতে পারি না। বড় সাহেব নিজে এগিয়ে দিলেন গ্লাসটা। এক চুমুক, স্রেফ এক চুমুক। কথাটা শেষ করে প্রিয়নাথ হাসবার চেষ্টা করেছিল, কিন্তু হাসি ফোটেনি। কোনো কথা নয়। মানসী পাশের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছিল। টুকিটাকি জিনিসপত্র রাখবার বাড়তি ছোট ঘর, মানসীর গোসাঘর। সময়ে অসময় সেই ঘরে ঢুকত। মাঝরাতে প্রিয়নাথ দরজা ঠেলে রাগ ভাঙাত, অনুনয় বিনয় করে ঘরে নিয়ে যেত। সে রাতে সেরকম কিছু হলো না। ঝড়ো করা কাপড়ের উপর মুখ রেখে মানসী চুপচাপ শুয়েছিল। 2 গাল বেয়ে জলের ধারা। অনেক রাত অবধি অপেক্ষা করল। দরজায় কোনো শব্দ নয়। বাড়িতে যে আর একটা মানুষ রয়েছে তার কোনো চিহ্ন নেই। বোধহয় ঘুমিয়ে পড়েছিল প্রিয়নাথ, জামা কাপড় না ছেড়েই বিছানায় কাত। সেই শুরু। তারপর থেকে প্রিয়নাথও সাবধান হয়ে গিয়েছিল। ডিনারের পর সোজা বাড়ি আসতো না, এদিক ওদিক ঘুরে ফিরে তারপর আসত। ফিরেই সোজা বিছানায়, মানসীকে এড়িয়ে। ব্যাপারটা মানসীর কেমন গোলমাল ঠেকেছিল। উন্নতি না হয় হয়েছে চাকরিতে, তা বলে ঘন ঘন ডিনার, একদিন অন্তর। কথাটা মানসী একদিন বলেই ফেলেছিল, প্রায় তো বাইরে খেয়ে আসো, কি ব্যাপার বলো তো? রোজই কি তোমার নিমন্ত্রণ থাকে, নাকি ছাই বর্ষগুলো কিলবে বলে ওই কথা আমাকে বোঝাও? প্রিয়নাথ খবরের কাগজ ওল্টাচ্ছিল। ভোরের দিকে সদাশিব মানুষ, রাতের কথা প্রায় মনেই থাকে না। মনে পড়লেই হুতাশ আর অনুশোচনা। ও সর্বনেশের জিনিস আর জীবনে নয়। নিজের কান ছুঁয়ে শপথ। মানুষের কথায় খবরের কাগজের আড়াল থেকে প্রিয়নাথ হেসেছিল। আর বলো কেন, বন্ধুদের পাল্লায় পড়ে প্রাণ যাচ্ছে, না গেলেই বাবুদের অভিমান হবে। আর একটি কথা মানসী বলেনি, সরে এসেছে সামনে থেকে। বন্ধুদের অভিমানটাই বড় হলো, আর বাড়ির বউয়ের চোখে জল কিছুই নয়। মানসী ভেবেছিল, সামনে থেকে সরে আসলে যদি চেতনা হয় লোকটার, মর্যাদা বোধ ফিরে আসে। কিন্তু উল্টো বিপত্তি। মাঝরাতে কড়া নাড়া শব্দে মানসী উঠে বসল। এত রাত কখনো হয় না। তাছাড়া কড়া নাড়া শব্দ অন্য ধরনের। অন্যবার ভীরু হাতে কড়া নাড়ার আওয়াজ। আশেপাশের লোকেরা টেরও পায় না। শুধু উৎকণ্ঠ হয়ে থাকা মানসীর কানে পৌঁছয় সে শব্দ। কিন্তু এবারে কড়া নাড়ার প্রচণ্ড শব্দ। এগুলি সব বাড়ির জানালা খুলে গেল। 2-1টা বাড়ি থেকে ঘুম ভাঙা মানুষের গলার আওয়াজও পাওয়া গেল। কোনো রকমে শাড়িটা গায়ে জড়িয়ে মানসী নিচে যাবার আগে সর্বনাশ ঘটল। জোরানো কণ্ঠস্বর, মানসী, মানসী। দরজার পাশে মানসী স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল কিছুক্ষণ। সার নেই, চেতনা নেই।
সর্বনাশে 16 কলা পূর্ণ। মানুষটা অথই জলে তলিয়ে যাচ্ছিল। হাত পা ছুঁড়ে বাঁধবার চেষ্টা, হাতের মুঠোয় কিছু একটা আঁকড়ে ধরবার প্রয়াস। এখন আর চিহ্ন দেখা যাচ্ছে না, শুধু একটু জলের আলোড়ন, দু একটা বুদবুদ। গোটা মানুষটা একেবারে জলের তলায়। অবাক হবার আরও কিছুটা বাকি ছিল। নরজা খুলে মানসী পিছিয়ে এসেছিল। সকালের পরিপাটি করে আঁচড়ানো চুল এলোমেলো, টাইয়ের ছিন্ন অংশ ঝুলছে, পোশাকে কাদার ছোপ। মানসীকে পাশ কাটিয়ে প্রিয়নাথ উপরে এসে উঠেছিল। মানসী দরজা বন্ধ করে সিঁড়ির চাতালের উপর বসে পড়েছিল, চোখে আঁচল চাপা দিয়ে। ব্যাপারটা মানসী দাদার কানে তুলেছিল। এখন থেকে আটকাতে না পারলে প্রিয়নাথকে আর খুঁজেই পাওয়া যাবে না। মানসীর দাদা প্রিয়নাথকে কিছুই বলেনি, ইধার উধার খোঁজ নিয়েছে। মাঝে সঙ্গী জুটেছে প্রিয়নাথের, অফিসের কেউ নয়, বাইরের সব। অফিসের পরে একজোট হয়ে দোকানে ঢোকে, তারপর সারা রাত নেশায় চুর হয়ে বাড়ি ফেরে। মানসীর দাদা শেষকালে প্রিয়নাথের সঙ্গে দেখা করেছে একদিন, বুঝিয়েছিল এই নেশার সর্বনেশে পরিণতির কথা। ধাপে ধাপে মানুষ কোথায় গিয়ে পৌঁছতে পারে তার জ্বলন্ত উদাহরণও দিয়েছিল। আশ্চর্য, দিন 15 প্রিয়নাথ ঠিক ছিল। অফিস থেকে সোজা বাড়ি। ওরই মধ্যে সিনেমায় গেল মানসীর সঙ্গে একদিন লেকে চক্কর। অনেক রাত অবধি বারান্দায় পেতে চেয়ারে মুখোমুখি বসে আলাপ আলোচনা। মানসী মনে করেছিল বুঝি তার দুসময় কেটে গেল। কিন্তু এক রাতে চরম সর্বনাশ ঘটল। মাঝরাতে হই হল্লা, মানসীর নাম ধরে চিৎকার। মানসীর মেজাজ সকাল থেকেই খারাপ ছিল। দরজা খুলে সেও চেঁচিয়ে উঠল, লাজ লজ্জার মাথা খেয়েছ? মাঝরাতে এমন বেলেল্লাপনা করতে ভদ্রতাতেও বাঁধে না। তোমার জন্য আমাকে গলায় দড়ি দিতে হবে একদিন। প্রথমে প্রিয়নাথ কিছুই বলেনি, হেসে হাততালি দিয়েছিল। হিয়ার হিয়ার, বেশ বলেছ, কিন্তু কোনো পার্কে চলে যাও, ভিড় জমাতে পারবে। মানসীর আপাত মস্তক জ্বলে উঠেছিল কথার ঢঙে। নরজা আগলে বলেছিল, যে চলেছিলে বাকি রাতটুকু সেখানেই কাটিয়ে এসো না, এখানে ঢুকতে পাবে না। প্রিয়নাথ সঙ্গে সঙ্গে কাঁপা হয়ে উঠেছিল। টলতে টলতে চৌকাঠ পার হয়ে মানসীর মুখোমুখি দাঁড়িয়েছিল। তুমি তুমি ঢুকতে দেবে না? তোমার বাড়ি? আলবাদ ঢুকবো, 100 বার ঢুকবো। সঙ্গে সঙ্গে এক হাত দিয়ে সরিয়ে দিয়েছিল মানসীকে। মানসী একেবারেই তৈরি ছিল না, আচমকা ধাক্কায় ছিটকে পড়েছিল। মাথাটা সিঁড়ির কোণে। আঘাত এমন কিছু বেশি নয়, একটুখানি কেটে গিয়েছিল, সামান্য কয়েক ফোঁটা রক্ত। কিন্তু বাইরের আঘাত আর কতটুকু? সব সময় কি রক্তের ফোঁটা গুণে বেদনার পরিমাপ চলে? অনেকক্ষণ মানসী সিঁড়ির উপর বসেছিল। এই ধাক্কায় প্রিয়নাথ শুধু মানসীকে সরিয়ে দেয়নি, সরিয়ে দিয়েছে এতদিনের প্রেম, প্রীতি, স্নেহ, ভালোবাসা সব। ভোরের আলো ফুটবার আগে মানসী উপরে উঠেছিল। হাতের কাছে আলনায় 2-1টা শাড়ি জামা যা ছিল সুটকেসে ভরে নিয়েছিল। আলমারি বন্ধ, চাবি নিতে গেলে প্রিয়নাথের ঘুম ভেঙে যাবে। না, তার দরকার নেই। দাদার বাড়িতে ফিরে এসে প্রথম কয়েকদিন অস্বস্তিতে কেটেছিল, কেমন যেন ফাঁকা ফাঁকা। তারপর দাদার কাছে প্রিয়নাথের বন্ধুর দল এলো দরবার করতে। প্রিয়নাথ নিজে এলে কি হতো বলা যায় না, কিন্তু তার আগেই মানসীর সঙ্গে সুষমা দিদিমণির দেখা হয়ে গেল। সুষমা দিদিমণি মানসীকে স্কুলে উঁচু ক্লাসে পড়াতেন, পরীক্ষার সময় বাড়িতেও। তিনি সব শুনে কপালে হাত ঠেকালেন। হুমা, আজকালকার মেয়ে হয়ে তুমি এমন হাত গুটিয়ে বসে আছো? মদ খাওয়াটাই চোখে পড়েছে, আরো কত গুণ আছে কে জানে। বিয়ে হয়েছে বলেই একটা লম্পটের সঙ্গে সারা জীবন কাটাতে হবে, তার কি কোনো মানে আছে? বিশেষ করে এ যুগে
যখন বিবাহ বিচ্ছেদ আইন পাশ হয়ে গিয়েছে? জানো, ঠিক তোমার মতো অবস্থা হয়েছিল রমার। ওই যে মুকুন্দ লেনের রমা রায়, তার অবশ্য সিভিল ম্যারেজ, বাঁধন কাটতে একটুও দেরি হয়নি। তবে এখন বেশ আছে, নাড়া হাত পা। কোন কলেজে বুঝি চাকরি নিয়েছে। তোমার তো সেসবও করতে হবে না, বাপের অনেক টাকা পেয়েছ। তোফা বসে থাকো পায়ের উপরে পা তুলে। কিসের জন্য মাথা নিচু করে থাকবে? মেয়ে হয়ে জন্মেছ বলেই লোকে মাথায় পা দিয়ে চলবে? সেদিন আর নেই। দাও দাও, মামলা ঠুকে দাও। একের মনসা তাই ধনুর গন্ধ। মানসী বাড়িতে ফিরেই দাদার ঘরে ঢুকেছিল উকিলের সন্ধানে। দাদা প্রথমে এড়িয়ে যেতে চেয়েছিল, কোনো রকমে চাপা দেওয়া যায় কিনা, কিন্তু তা না দিলে উকিলের ঠিকানা নিয়ে নিজেই যেতে চেয়েছিল মানসী। বহু কষ্টে দাদা বুঝিয়ে বারণ করেছিল। তবে একরকম ভালোই হয়েছে। এ ধরনের মানুষকে নিয়ে ঘর করা সম্ভব নয়। নিজের সম্মান মর্যাদা এভাবে পথের ধুলোয় মিশিয়ে দিয়ে সংসার করা অর্থহীন। হাতের লিস্টার উপরে মানসী একবার চোখ বুলিয়ে নিল। শাড়ি আর গয়নার ফর্দ। যেসব গয়না শাড়ি প্রিয়নাথ দিয়েছিল সেগুলো মানসী সাবধানে বাদ দিয়েছে। সেসবে তার লোভ নেই, শুধু বিয়েতে পাওয়া শাড়ি আর গয়নার ফর্দ। আলমারি খুলে একটা একটা করে সব মিলিয়ে দেখবে। ট্যাক্সি থেকে নেমে মানসী একটু দাঁড়ালো। বারান্দায় চেয়ার পেতে প্রিয়নাথ কি একটা বই পড়ছে। থামের আড়াল পড়েছে, মুখটা সম্পূর্ণ দেখা যাচ্ছে না। বিরক্তিতে মানসী দাঁত দিয়ে নিজের ঠোঁটা চেপে ধরল। পাহারা দিচ্ছে বসে বসে। ঘাঁটি আগলে রয়েছে, ফর্দ দেখে জিনিস মিলিয়ে নেবে। একটা বাড়তি জিনিস না বাড়ি ছাড়া হয়। সিঁড়ির কাজ বরাবর এসে মানসী ফিরে দাঁড়ালো। কোর্টের পেয়াদার দিকে চেয়ে বলল, তুমি দাঁড়াও এখানে, উপরে উঠবার দরকার নেই। যদি মানুষটা বাধা দেয়, গোলমাল করে, তবেই পেয়াদার সাহায্যের দরকার হবে। নয়তো মিছিমিছি বাইরের লোকে ঘরের মধ্যে টেনে নিয়ে গিয়ে লাভ নেই। বারান্দায় উঠে মানসী একটু দাঁড়ালো, আর চোখে একটু দেখলো প্রিয়নাথের দিকে। ফিরে দেখলো না মানুষটা। বাড়িতে চোর ঢুকলো না ডাকাত পড়ল, খেয়াল নেই সেদিকে। মানসী ঘরের মধ্যে ঢুকলো। মাইরের ঘর, এলোমেলো ভাবে, চেয়ারগুলো ছড়ানো, টেবিল ক্লথটা আধ ময়লা, ঝুলছে একদিকে। সকালে খাওয়া চায়ের কাপ কাত হয়ে পড়ে রয়েছে। ফটোগুলোর উপরে মাকড়সার জাল। মানসী আর দাঁড়ালো না। কোথায় কার ঘর অপরিষ্কার আর অগোছালো হয়ে পড়ে আছে, তাতে তার কিসের মাথা ব্যথা। শোবার ঘরের অবস্থা আরও মারাত্মক। বিছানার চাদরের বালাই নেই, মালিশ দুটো জড়ো করা। টিপয়ের উপরে অর্ধদগ্ধ সিগারেটের রাশ। হঠাৎ কথাটা মানসীর মনে পড়ে গেল। আলমারি তো খুলবে, কিন্তু চাবি? চোখ ফিরতেই সংশয় কাটল। চাবি আলমারিতে লাগানো, কোনো অসুবিধা নেই। কিন্তু মানুষটা যে চুপচাপ বসে রয়েছে বারান্দায়, এখানে আসবে, দাঁড়িয়ে থাকবে সামনে, মিলিয়ে নেবে ফর্দমাফিক, তবে তো ঠিক হবে। নয়তো কি জিনিস নিয়ে মানসী চলে যাবে, ঠিক কি? ফর্দতে লেখা নেই এমন সব জিনিস যদি নিয়ে যায় কুড়িয়ে বাড়িয়ে। অনেকক্ষণ মানসী চুপচাপ অপেক্ষা করল, কিন্তু বাইরের মানুষটার কোনো সাড়া শব্দ নেই। একসময় চাবি খুঁড়িয়ে আলমারির পাল্লাটা খুলে ফেলল। ঠিক তেমনই থাক থাক করে ভাঁজ করা আছে শাড়ি আর জামার গোছা, যেমন মানসী রেখে গিয়েছিল। বিয়েতে পাওয়া বড় সুটকেসটার মধ্যে শাড়ি আর জামা বেছে বেছে ভরে নিল ফর্দ মিলিয়ে। তারপর আলমারির চূড়া ড্রয়ার খুলে ফেলল ছোট চাবি দিয়ে। অনেকগুলো ভেলভেটের বাক্স, চুড়ি, হার, কানপাশা, মান্তাসা, আংটি। আজকাল বেশি গয়না পরার রেওয়াজ নেই, তাই সব গয়নাই প্রায় তোলাই থাকত। কোথাও যেতে হলে মানসী পরে নিত। গয়নাগুলো বাক্স শুদ্ধই নিল, কেবল একটা বাক্স সরিয়ে রাখল, মাঝারি সাইজের বাক্স। প্রিয়নাথের আংটি, গলার আর হাতের বোতাম নতুন ঝকঝক করছে। প্রিয়নাথও কালে বত্রে এসব ব্যবহার করে,
আঙুলে একটা আংটি আছে, হিরে বসানো, বিয়ের আংটি, আর হাতে গলায় হাড়ের বোতাম। সুটকেসের ডালাটা বন্ধ করবার আগে মানসী আর একবার আলমারিটা হাতড়ে হাতড়ে দেখলো ভালো করে, খুঁজলো তন্ন তন্ন করে, যদি কিছু পড়ে থাকে। এমন নয় যে পরে এসে যখন হোক নিয়ে গেলেই হবে, এই বাড়িতে এই শেষ আসা, কাজেই ভালো করে দেখে নেওয়াই ভালো। পর্দে ওঠেনি এমন জিনিস যদি নেবার থাকে অবশ্য বলেই নেবে। একবার কোণের দিকে হাতে কি একটা ঠেকলো, কাপড়ের পুঁটুলি, খুব ছোট, একটা শাড়ির তলায়। হাত দিয়ে মানুষ এই পুঁটুলিটা টেনে আনলো। আংটি হবে বোধ হয়, কিংবা কানের দুল। তবে কানের দুল 7 জন্মে মানুষের ছিল না। তবে এটা কি? আমছা অন্ধকার, ভালো করে ঘরের কিছুই দেখা যাচ্ছে না। মানসী সুইচ টিপে দিল। সোনার জিনিস আধ অন্ধকারে ঠিক ঠাওর করা যায় না, আলোয় দেখে শুনে নেওয়াই ভালো। সাবধানে মানসী পুঁটুলিটা খুলে ফেলল। ভিতরে আর একটা কাগজ। সেটা খুলেই মানসী দাঁড়িয়ে রইল চুপচাপ, আলমারির পাল্লায় ভর দিয়ে। সোনাদানা কিছু নয়, দুটো ফুল মিশে এক হয়ে গেছে, আলাদা করাই মুশকিল। হাতে নিয়ে মানসী অনেকক্ষণ ধরে দেখল। তার পাশে ছেঁড়া বেলপাতার উপরে সিঁদুর মাখানো, গিট বাঁধা কড়ির গোছা। একটু একটু করে সব মনে পড়ল, অস্পষ্ট নয়, দিনের মতন স্বচ্ছ। ছাতনা তলায় বিয়ের পর মালা বদল করে এই ফুল দুটো ছোঁয়ানো হয়েছিল বরবউকে। তারপর মানসী আসার সময় তার সুটকেসের তলায় রেখে দিয়েছিল। কড়ি খেলার পর কড়িগুলো বেঁধে দিয়েছিল সঙ্গে। বিয়ের পর প্রিয়নাথ আর মানসী কালীঘাটে গিয়েছিল ঠাকুর প্রণাম করতে। সেই সময় পুরুত মশাই প্রসাদী সিঁদুর দিয়েছিলেন, অক্ষয় সিঁদুর। সিঁথি থেকে কোনোদিনই মুছতে হয় না, জ্বলজ্বল করে। অন্যমনস্কভাবে মানসী হাতটা নিজে সিঁথিতে দিল। ম্লান সিঁদুরের রেখা। এই কদিন রোজ একবার করে সিঁদুর দিয়েছে সিঁথিতে। অনেক সময় খেয়ালই থাকে না। চুল আঁচড়ে প্রসাধন শেষ করবার সঙ্গে সঙ্গে আপনা থেকেই হাত উঠে গেছে। রুনির আগায় সিঁদুর নিয়ে লেপে দিয়েছে। দুটো ফুল একসঙ্গে বেঁধে দেওয়ার উদ্দেশ্য দুটি প্রাণ যেন কোনোদিনই বিচ্ছিন্ন না হয়, শত দুঃখে শত অভাব অনটনে ছাড়াছাড়ি না হয়। বিয়ের রাত থেকে শুরু করে অনেকগুলো ছোটখাটো ঘটনা ভিড় করে এলো মানসীর মনে। মাঝখানের এই কয়েকটা অন্ধকার দিন কাটিয়ে ওঠা যায় না? আবার ফিরে যাওয়া যায় না আগেকার আলো ঝলমল জীবনে? মন কষাকষির গিট বুঝি এমন করেই খুলতে হয়, বিচ্ছেদে শানিত অস্ত্রে দুটুকরো করে। মাইজি! গলার আওয়াজে মানসীর চমক ভাঙল। কোটের পেয়াদা এসে দাঁড়িয়েছে চৌকাঠের উপরে। হ্যাঁ হ্যাঁ, কি হলো? খুব বৃষ্টি আসছে মাইজি, আর কতক্ষণ থাকতে হবে? তুমি চলে যাও, তোমায় থাকতে হবে না, আমি একলাই যেতে পারবো। কিছুক্ষণ ইতস্তত করে পেয়াদা নেমে গেল। হাত দিয়ে ফুল দুটো মানসী নাড়াচাড়া করল। শুকনো ফুল, একটার পাপড়ির সঙ্গে আর একটার পাপড়ি মিশে গিয়েছে, আলাদা করা প্রায় অসম্ভব। আচমকা বৃষ্টির শব্দে মানসীর খেয়াল হলো সমস্ত দরজা জানলা খোলা। খুব জোরে বৃষ্টি শুরু হয়েছে, এখনই সব ভিজে একসা হয়ে যাবে। তার চেয়ে বড় কথা, বারান্দায় চেয়ার পেতে একটা মানুষ বসে রয়েছে, বৃষ্টির ছাঁটে একেবারে ভিজে যাবে। দ্রুত পায়ে মানসী বারান্দায় এসে দাঁড়ালো। চেয়ারে হেলান দিয়ে প্রিয়নাথ ঘুমিয়ে পড়েছে, কপালে গালে জলের ফোঁটা। পরনের কাপড়টাও অনেক জায়গায় ভিজে গিয়েছে। মানসী কাছে গিয়ে আস্তে আস্তে ধাক্কা দিল। চাপা গলায় বলল, ওগো শুনছ? ভিতরে এসো, অসময় বৃষ্টিতে ভিজলে অসুখ করবে যে।